স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। অসহায় যানবাহন চালকরা সরবরাহ স্বাভাবিক হচ্ছে, মজুদ শেষ হওয়ার আগে আসবে আরও তেল, জানালেন মন্ত্রী। জ্বালানি সংকট সামলাতে ব্যর্থ হলে অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা বাড়বে, মূল্যস্ফীতি টেকসই সমাধানে তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ। জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম। মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা, দর কমানোর দাবি ভোক্তাদের। দেশে হামের আঘাত বজ্রপাতের মতো, কোনো প্রস্তুতি ছিল না সরকারের। ২৪ ঘন্টায় ৪ শিশু মৃত্যু, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির নির্দেশনা চেয়ে রিট। ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে হুবহু উত্থাপনের সুপারিশ। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ১১ দলের বিক্ষোভ। মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দাবি ইরানের। লেবাননেও চলছে রক্তক্ষয়ী লড়াই। জ্বালানি তেল কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন গ্রাহকরা। পেট্রোল অকটেনের জন্য ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর দাবি কারো কারো। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আর অসহায়ত্ব প্রকাশ করেছেন চালকরা। তবে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বারবার জানাচ্ছে সরকার। এর মধ্যে প্রায় ৪ লাখ লিটার অবৈধ মজুদ করা তেল উদ্ধারও করা হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই জ্বালানি তেলের জন্য মানুষের ভোগান্তি বাড়ছে। এতদিন ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়ালেও এখন কোনো কোনো পাম্পে ১০ থেকে ১২ ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়ার দাবি অনেকের। এপ্রিল মাসের ১ তারিখ গেছে, সন্ধ্যা ৭টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আজ পর্যন্ত এখনো তেল পাইনি। ঘুমিয়ে ঘুমিয়ে এই সিরিয়াল মেনটেন করছি গতকাল ৯টা থেকে, যে আমরা সবাই খুব নাজুক এবং ভয়ানক অবস্থা ফিল করতেছি। কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে, আবার অনেক পাম্পে তেলের সরবরাহ বন্ধও থাকছে দিনের অনেকটা সময়। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ার পাশাপাশি প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন জীবিকায়। প্রতিদিন ২-৩ ঘন্টা দাঁড়ায় থেকে তেল সংগ্রহ করি, তাতে দেখা যাচ্ছে যে আমি যে আয় করি, আয়ের উৎসটা আমার কমে যাচ্ছে। যেখানে আমরা ৪০-৪৫ হাজার লিটার তেল পাই, সেখানে আমরা ১৩,০০০ পাইতেছি। ১৩,০০০ শেষের জন্য আবার বন্ধ। এখন যারা দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের, তারা এটা পদক্ষেপ আসলে কিভাবে নিচ্ছে জানি না, তবে এই সংকট খুব দ্রুত কাটায় ওঠা উচিত। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের সংকট না থাকলেও হঠাৎ চাহিদা বাড়ায় হিমশিম অবস্থা তাদের। বিভিন্ন জায়গায় তেলের মজুদ আছে। এই মজুদগুলো কিভাবে হয়েছে? একটা ট্যাঙ্কি ভরে ভরে তেল নিয়ে ও বাসায় রিজার্ভ করে আবার পরের দিন লাইনে আসছে। এভাবেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। মূলত আমাদের দেশে, আমাদের ডিপোগুলোতে কোথাও তেলের সংকট তৈরি হয়নি। এদিকে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবুও কেউ অবৈধ মজুদ করলে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম, তো এখনো আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ১,৪৩,৪৩৫ টাকা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণের একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, এই মুহূর্তে ঢাকার তেলের পাম্পগুলোর কি পরিস্থিতি, গ্রাহকরা কি বলছেন জানাবেন আমাদের। জি, আসলে তনি বেশ কয়েকদিন ধরে যে সংকট বলা হচ্ছে, সেই সংকট মানে সরকার বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের, এই জ্বালানি তেলের যারা দপ্তরে রয়েছেন তাদের মুখে যে তেল সংকটটি নেই, যে শব্দটি আসলে আমরা গণমাধ্যমে শুনে থাকি, সেটি কিন্তু আসলে তেলের পাম্পে আসলে বাস্তব চিত্র যেটি আপনি দেখতেই পাচ্ছেন। যে আমার পিছনে যে পাম্পটিতে রয়েছি, আমার পেছনে যিনি রয়েছেন উনি ৪ ঘন্টা অপেক্ষা করছেন। আপনি কতক্ষণ অপেক্ষা করছেন ভাই? আমরা সকালে আসছি ৯টায়। জি, ৯টায় আসছি। ৯টায় এসে কি এখন সিরিয়াল পেলেন না আগে একবার নিয়েছেন? না, এখনই ঢুকতেছি। সকাল কোথা থেকে সিরিয়াল ছিল আপনার? মহাখালী রেলগেট থেকে। রেলগেট থেকে এখন তেলের পাম্পে আসলেন সকাল ৯টায়? জি। কিন্তু সরকার বলছে তেলের সংকট নেই, তাহলে আমরা কিভাবে বলবো? না, এরা জানে, সরকার জানে। জি তন্নি, আসলে আমি যার সাথে কথা বলছিলাম, দেখেন এখন কিন্তু রাত ৭টা বাজে। এই মুহূর্তে উনি সকাল ৯টায় এসেছেন তেলের সিরিয়ালে।
আপনি আসলে কখন সিরিয়াল দিয়েছেন? আমি 5:15 সিরিয়াল দিয়েছি। আমার 2 ঘন্টা পার। 2 ঘন্টা পর, হ্যাঁ 2 ঘন্টা। সরকার বলছে তেলের সংকট নেই, তাহলে এত সিরিয়াল, এত মানে চাপ কেন আসলে? মানে আমি প্রায় সকাল থেকে 3-4টা পাম্পে দিয়েছি, একটা পাম্পে তেল দিতেছে না, এটাই দিতেছে আর কি। তো নিয়ে আরও একজনের সাথে কথা বলবো। আপনি কয়টা পাম্পে গিয়েছিলেন? আমি গাবতলি, শ্যামলী ওখানে 5টা পাম্পে ঘুরে আসছি, ঠিক আছে। সব জায়গায় লেখা তেল নেই। তারপর এখানে আসলাম 2 ঘন্টা এখন পর্যন্ত ওয়েট করতেছি। এই হলো কারণ সরকার কি করে, বা সরকারই ভালো জানে। বলছে তো তেলের সংকট নেই। সংকট নেই, তাহলে 5টা পাম্পে গেলাম, তেল নেই লেখা। তেল গেল কোথায়? জি, তো নিয়ে আসলে আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে রাজধানীর হাতে গোনা কয়েকটি পেট্রোল পাম্প বাদে বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু আসলে তেল বেশিরভাগ সময় বন্ধ থাকে, যার ফলে দুটি পাম্পে সব সময় তেলের যে সিরিয়াল, যে লম্বা সারি, সেটি কিন্তু থাকে। আমরা সকালে পরিবাগের যে পেট্রোল পাম্প দুপুর থেকে কিন্তু সেখানে দেখিয়েছি এবং এই পাম্পে দেখিয়েছি। আসলে এই দুটি পাম্পই, যে পাম্পটিতে এখন রয়েছে এই পাম্পটি রাত দিন 24 ঘন্টা তেল সরবরাহ করে থাকে, যার জন্য চাপটি বেশি। এবং পরিবাগের যে পেট্রোল পাম্পটিতে গিয়েছিলাম ওই পাম্পটিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেল দিয়ে থাকে। এছাড়া যে অন্যান্য পাম্প আছে তারা নির্দিষ্ট একটি টাইমে অল্প সময় তেল দেওয়ার পরে আসলে বন্ধ হয়ে যায়। সরকারের যে তেলের সংকট নেই, আসলে এই জায়গাটি পেট্রোল পাম্পের সাথে কিন্তু একসাথে মানে এলোমেলো হয়ে যাচ্ছে। তবে ভোক্তাদের দাবি যে আসলে সরকার যেন পেট্রোল পাম্পগুলোতে নজরদারি আরও আসলে বাড়ায়, এই দাবি কিন্তু তারা করে আসছে। তনি, এই ছিল বিজয়। ধন্যবাদ আপনাকে। তেল মিলছে না, তাই বাইক কিনে শোরুমেই রেখে দিয়েছেন অনেকে। আবার জ্বালানি সংকটে কমে গেছে বাইকের কেনাবেচা। ডিপো থেকে তেল পাম্পে আসার কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে 14 ঘন্টা পর সিলেটে তেল ও গ্যাস পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। কাজ ঘেরা ঘরে সারি সারি সাজানো নতুন মোটরসাইকেল, মালিকানা বদল হয়েছে, হাত বদল হয়েছে চাবিও, কিন্তু চাকা ঘোরেনি 1 ইঞ্চিও। কারণ শখে সেই নতুন বাহনটিতে ভরার মতো নেই 1 ফোঁটা তেল। এ দৃশ্য পঞ্চগড়ের। ফুয়েল কার্ড ছাড়া তেল না মেলায় নতুন বাইক নিয়ে বিপাকে পড়েছেন বাইকার। তেলের অভাবে শোরুমেই ফেলে রেখে যাচ্ছেন কেনা নতুন বাইক। অনেক শোরুমে বিক্রি হয়নি একটি মোটরসাইকেলও। বর্তমানে তেলের সংকটের কারণে কোনো বেচাকেনা নাই। ঈদের পরে এখন পর্যন্ত 10 দিনে মাত্র 2টা গাড়ি বেচছি আমরা। কালকে কাস্টমার আমাদের কাছে ক্যাশ টাকা নিয়ে আসছে, বাট এই তেলের কারণে কালকে টাকা নিয়ে ঘুরে চলে গেছে। এদিকে যাদের বৈধ কাগজপত্র আছে তারা ফুয়েল কার্ডের নতুন নিয়মে খুশি। নতুন বাইকারদের ড্রাইভিং লাইসেন্স থাকলে বিশেষ ব্যবস্থায় দেওয়া হবে তেল। আমার নতুন গাড়ি আসছে, গ্ল্যামার এক্স, অফার আছে, তাও আমরা গাড়ি বিক্রি করতে পারতেছি না। পঞ্চগড় জেলায় পেট্রোল এবং ডিজেল এই মুহূর্তে কোনো সংকট নেই। আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত পেট্রোল এবং ডিজেল আছে। প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা ফুয়েল কার্ড দিয়েছি। বাইকারদের ক্ষেত্রে যে বিষয়টা আসছে, তাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং তারা যদি কোনো শোরুম থেকে বাইক ক্রয় করে থাকে, যে ইন্সপেক্টর আছে ওখান থেকে আমরা তাদেরকে ফুয়েল কার্ড দিচ্ছি। পাম্পে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় অযৌক্তিক দাবি করে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে তেল গ্যাস পাম্প। প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিলেও পাম্পগুলোতে তেল গ্যাস বিক্রয় বন্ধ রয়েছে। কুড়াউড়াতে গেছি আমি প্যাসেঞ্জার নেওয়ার জন্য, হঠাৎ করে গ্যাস পাম্প বন্ধ। 10টা পাম্পে গেছি। আবার মালিক সমিতি বলছেন ওনারা তেল দিবেন না। চাহিদা বাড়ছে, অন্যদিকে কমছে ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। ডিপো থেকে আসার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তেল। মানিকগঞ্জের অধিকাংশ পাম্পে 200 থেকে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না আর কি। আনলিমিটেড মনে হয় 200 টাকা সম্ভবত দিচ্ছে। প্রত্যেকদিন সকালবেলায় যেমন এখানে সিরিয়াল দিয়ে তেল নিচ্ছি, এটা আমাদের পেশাগত জীবনে একটা ইফেক্ট করতেছে। সিরিয়ালে খারাইতে 300 টাকার তেল নিলাম, আমার 150 টাকা ফুরিয়ে গেল। আমি আবার প্রতিদিন কি আসা সম্ভব? প্রায় প্রতিটি পাম্প থেকে তেল না নিয়েই ফিরে যাচ্ছেন গ্রাহক। 2-1টি পাম্পে তেল রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল না কেনার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, মজুদ শেষ হওয়ার আগেই বিভিন্ন দেশ থেকে কেনা তেল দেশে এসে পৌঁছাবে। সংসদে মন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে আগের তুলনায় প্যানিক কমে গেছে এবং জ্বালানি সরবরাহও স্বাভাবিক হচ্ছে। জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বন্ধ থাকা জিয়া সার কারখানা দ্রুত গ্যাস সংযোগ দেওয়া হবে। বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হঠাৎ করে তেল বিক্রি বেড়ে যাওয়ায় বিভিন্ন কার্যক্রম সাময়িক বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি ঝড় তুফানের কারণে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং সঞ্চালন লাইনে সমস্যা থাকায় গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্নিত হচ্ছে স্বীকার করে জ্বালানি মন্ত্রী বলেন, এসব সমাধানে কিছুটা সময় লাগবে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা
সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। জ্বালানি সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে দেশের দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্তে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির ঘোষণা মানতে নারাজ বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় রাত ৮টা পর্যন্ত দোকান শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সদস্য বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, এখনও সংগঠনের পক্ষে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সংকট বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে আহ্বান আছে দোকান ও শপিং মল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার। এই জন্য শনিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ব্যবসায়ীদেরকেও ডেকেছে সরকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, ওই বৈঠকের পর সিদ্ধান্ত হবে কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকান এবং শপিং মল। জ্বালানি সংকট সামাল দিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি চরম বিপাকে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে বাড়তি দরের আমদানির চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। আর তাহলে আবারও অস্থির হওয়ার শঙ্কা আছে ডলারের দামে। এমনকি আরেক দফা বাড়তে পারে জিনিসপত্রের দামও। এই অবস্থায় টেকসই সমাধানে দেশে তেল গ্যাসের ব্যাপক অনুসন্ধানের তাগিদ বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থা কতটা নাজুক। দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এর ভয়াবহতা পুরোপুরি তুলে ধরছে না। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির সংকট দ্রুত সামাল দিতে ব্যর্থ হলে অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা আছে। প্রতিটা জায়গায় এর প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে। একটু কাট করবেন, এটা যায় কৃষির উপরে পড়বে, একটু কাট করবেন শিল্পের উপরে পড়বে, একটু কাট করবেন শিল্প থেকে রপ্তানির উপরে যায় পড়বে। যতটুকু কম্প্রোমাইজ করবেন সেটার এফেক্ট কিন্তু 5 গুণ 7 গুণ 10 গুণ গিয়ে পড়বে। চড়া দামে জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ার শঙ্কাও আছে। আমদানি করতে যে খরচটা, সেই খরচটা যদি অতিরিক্ত খরচ আমাদের দিতে হচ্ছে এবং দিতে হয়, যখন জ্বালানি তেলের মূল্য আরও যদি বাড়তে থাকে, তো সেটি কিন্তু আমাদের রিজার্ভের উপর একটা চাপ পড়বে এবং ব্যালেন্স অফ পেমেন্ট এবং মুদ্রাস্ফীতির উপরে এবং এক্সচেঞ্জ রেটের উপরেও কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। সংকট উত্তরণে তাই সাময়িক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সোলার এবং বিভিন্ন বিকল্প যে সোর্সগুলো আছে সেগুলোর দিকে যেমন আমাদের দেখতে হবে, এক্সপোর্টেশনের ক্ষেত্রে কোন কোন জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমাদের দেখার ব্যাপার আছে। গ্যাসের ক্ষেত্রে প্রথম হচ্ছে যেটা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটাকে বন্ধ করো। 1 মাসের মধ্যে 200 মিলিয়ন গ্যাস চুরি বন্ধ করতে পারেন। 200 মিলিয়ন গ্যাস মানে কি? আপনি 1400 মেগাওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করতে পারেন, সস্তা বিদ্যুৎ। সেকেন্ড হচ্ছে যতটুকু উৎপাদন বৃদ্ধি করা যায় বৃদ্ধি করো। 3 নম্বর হচ্ছে আমার নতুন অনুসন্ধান কূপ। তাদের মতে জ্বালানি সংকটের টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার এখনই সময়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি নিয়ে সংকটের মধ্যে এপ্রিলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 1 লাফে 387 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে 1728 টাকা। বিকেলে এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। দেশে এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। 1 লাফে 36 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে মূসক সহ প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 79 টাকা 77 পয়সা। এর আগে গেল 2রা মার্চ সবশেষ সমন্বয় করা হয় গ্যাসের দাম। সে সময় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা। সরকারের কাছে কমানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। নির্ধারিত দামে তো মার্কেটে আমরা ডিলারের কাছ থেকে কিনতে পারি না। মিনিমাম 200 টাকা 250 টাকা ওরা আমাদের কাছে বেশি সেল করে, তারপরে আমরা আবার এখান থেকে কিছু বেশি সেল করতে হয়। আমরা চাই না দাম বাড়ুক, কিন্তু আমরা ব্যবসা করি, আমরা চাই যেন গ্যাসটা কমে আনতে পারি। আমাদের তো সাধারণভাবে ওরকম ভাবে ইনকাম নাই, 30 টাকা দিয়ে গ্যাস কিনবো,
আমাদের ইনকাম অনুযায়ী চলা লাগে, এটা অনেক খারাপ হয়েছে। আমরা বাসা বাড়িতে কাজ করে কি আমরা গ্যাস কিনে আমরা দেখাই তারাম বাসার মধ্যে সিলিন্ডার দোকান আছে সিলিন্ডার বাসাতে লাইনের গ্যাস আমরা রান্না বাড়ি খাই দোকান ধরে খাই, এটা আমরা প্রতি গ্যাসে 400 টাকা বাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি সংসদে হুবহু উত্থাপনের সুপারিশ করেছে। এসব অধ্যাদেশ যাচাই বাছাই গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। এছাড়া 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে, 16টি পরবর্তীতে যাচাই বাছাই এবং 4টি এখনই বাতিল করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি। 20টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, সেই বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন কমিটির বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও GM নজরুল ইসলাম। গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। ওদিন বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি হবে। বৃহস্পতিবার দুপুরে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দলীয় লোকদেরকে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক দ্বারা নির্বাচনের দ্বারা বন্ধ করে দিয়েছে বা বিলম্বিত করছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। সংসদ ভবন এলাকায় সংসদ সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালাকে জঙ্গি বলে সম্বোধন করার অভিযোগ করেছেন তিনি। মাদারীপুর 1 আসনে খেলাফত মজলিসের এই এমপি সংসদে জানান, গত 30শে মার্চ দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার পর তাকে পেছন থেকে কে বা কারা জঙ্গি বলে ডাক দেন। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সিসিটিভি ফুটেজ দেখে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান। পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির মধ্যেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 34%। চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও সার্কিট হাউস এলাকায় গলতে শুরু করেছে রাস্তার পিচ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা তুলনামূলক বেশি এবং বাতাসের আর্দ্রতা কম থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী 5-6 দিন চুয়াডাঙ্গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের শুষ্ক আবহাওয়া সহ তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।